আচ্ছা, এমন একটা ঘটনার কথা ভাবা যাক যা ঘটেছিল ১৯৯৫ সালে, কিন্তু তার রহস্যের জাল আজও ভারতকে জড়িয়ে রেখেছে। এটা এমন এক গল্প যেখানে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, গোপন মিশন আর এমন সব প্রশ্ন যার উত্তর আজও কেউ জানে না। চলুন আজ এই চাঞ্চল্যকর রহস্যের গভীরে ডুব দেয়া যাক। একবার শুধু কল্পনা করুন, পশ্চিমবঙ্গের একটা শান্ত জেলা পুরুলিয়া। রাতের আকাশ থেকে ঝিরঝির করে কিছু একটা পড়ছে, কিন্তু ওটা জলের ফোঁটা নয়, ওটা ছিল আস্ত একটা অস্ত্রভাণ্ডার। হ্যাঁ, ঠিকই শুনছেন, আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ছিল মারাত্মক সব অস্ত্রশস্ত্র। তো সব কিছুর শুরু কিন্তু হয়েছিল একটা খুবই সাধারণ রাত থেকে, কিন্তু পরের দিন সকালে যা ঘটল তা শুধু পুরুলিয়া নয়, গোটা দেশকে একেবারে হতবাক করে দিয়েছিল। চলুন দেখি ঠিক কি হয়েছিল সেই রাতে। ১৭ই ডিসেম্বর রাতে একটা অচেনা বিমান পুরুলিয়ার আকাশে চক্কর কাটতে থাকে। তারপর প্যারাশুটের সাহায্যে অনেকগুলো বড় বাক্স নিচে ফেলে দিয়েই ভ্যানিশ। পরের দিন সকালে গ্রামের লোকজন মাঠে গিয়ে দেখে বিশাল বিশাল সব বাক্স পড়ে আছে। আর এর ঠিক ৩ দিন পর ২১শে ডিসেম্বর, যখন সারা দেশ এই ঘটনায় তোলপাড়, তখন মুম্বাইয়ের আকাশে একটা সন্দেহজনক বিমানকে আটক করা হয়। বাক্সগুলো খোলার পর সবার তো চক্ষু চড়ক গাছ। ভেতরে কি ছিল জানেন? ৩০০র বেশি AK-47, ১৫,০০০-এরও বেশি গুলি, অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার, গ্রেনেড, মানে একটা ছোটখাটো যুদ্ধ করার জন্য যা যা লাগে সব। আর মজার ব্যাপার হলো, এটা তো শুধু সরকারি হিসেব, আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি ছিল। আর সেই না পাওয়া অস্ত্রগুলো কে জানে আজও কোথায় লুকিয়ে আছে। দেশ জুড়ে যখন তুমুল হইচই, ঠিক তখনই তদন্তে একটা বড় ব্রেকথ্রু আসে। অবশেষে সেই রহস্যময় বিমানটার খোঁজ পাওয়া যায়, আর এখান থেকেই গল্পের একটা একেবারে নতুন অধ্যায় শুরু হয়। সারা দেশে তখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় এয়ারফোর্স ওই সন্দেহজনক বিমানটিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেয়, হয় এক্ষুনি নামো, নয়তো গুলি করে নামানো হবে। স্বাভাবিকভাবেই চাপের মুখে বিমানটা মুম্বাই এয়ারপোর্টে নামতে বাধ্য হয়। বিমান থেকে মোট ৬ জনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে ৫ জন ছিল লাটভিয়ার নাগরিক, মানে প্লেনের ক্রু, আর একজন ছিল ব্রিটিশ, যার নাম পিটার ব্লিচ। আর এই পিটার ব্লিচ কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল একজন অস্ত্র ব্যবসায়ী। তো বিমান ধরা পড়েছে, পাইলটরাও ধরা পড়েছে, মনে হচ্ছিল যাক, রহস্যের সমাধান তো হয়েই গেল প্রায়। কিন্তু না, এখান থেকে তদন্তের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় পর্বটা শুরু হয়, যা একটা গভীর ষড়যন্ত্রের দিকে আঙুল তোলে। ইন্টারোগেশনের সময় পিটার ব্লিচ এমন একটা বোমা ফাটালো যা সবাইকে চমকে দেয়। সে সরাসরি দাবি করে বসে এই পুরো মিশনটার কথা ভারত সরকার আগে থেকেই জানত। এমনকি আইবি আর রয়ের মতো দেশের টপ গোয়েন্দা সংস্থাও নাকি সব জানত। এই একটাই কথা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। প্রশ্ন ওঠে, তাহলে আসল অপরাধীটা কে? পিটার ব্লিচ আরও একজনের নাম সামনে আনে, কিম ডেভি। এই ড্যানিশ নাগরিককেই পুরো অপারেশনের মাস্টারমাইন্ড বলে মনে করা হয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? কিম ডেভিও ওই বিমানেই ছিল, কিন্তু যখন ৬ জনকে গ্রেফতার করা হয় তার মধ্যে সে ছিল না। এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে। ভাবুন একবার, যে সময়ে সারা দেশ তোলপাড়, সব এয়ারপোর্টে করা নিরাপত্তা, সেই সময় এই ঘটনার মূল সন্দেহভাজন কিম ডেভি মুম্বাইয়ের মতো একটা হাই সিকিউরিটি এয়ারপোর্ট থেকে কিভাবে হাওয়া হয়ে গেল? এটা কি আদৌ সম্ভব একা একা? যে থিওরিটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো কিম ডেভিকে পালানোর জন্য কিছু অত্যন্ত প্রভাবশালী লোক সাহায্য করেছিল। এমনও শোনা যায় যে তাকে নাকি একেবারে সরকারি গাড়ি পাঠিয়ে এয়ারপোর্ট থেকে বের করে আনা হয়। তারপর সে নেপাল হয়ে সোজা ডেনমার্কে পালিয়ে যায়। ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার যে ভেতরে কারো সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। কিম ডেভি তো পালিয়ে গেল, কিন্তু প্রশ্নটা তো থেকেই গেল, কারা ছিল এই ঘটনার পিছনে? আর তাদের আসল উদ্দেশ্যটাই বা কী ছিল? যেহেতু সরকারিভাবে কোনো স্পষ্ট উত্তর মেলেনি, তাই বছরের পর বছর ধরে নানা রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে। এখানে মূলত ৩টে থিওরি খুব জনপ্রিয়। প্রথমটা হলো, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ পশ্চিমবঙ্গের তৎকালীন কমিউনিস্ট সরকারকে দুর্বল করার জন্য আনন্দ মার্গ নামের একটা গোষ্ঠীকে এই অস্ত্রগুলো পাঠাচ্ছিল। দ্বিতীয় থিওরিটা ঠিক তার উল্টো। বলা হয় রাশিয়ার এফএসবি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় কমিউনিস্টদের শক্তিশালী করতে এই অস্ত্র পাঠিয়েছিল। আর তৃতীয় থিওরিটা তো আরও ইন্টারেস্টিং। বলা হয় ব্রিটেনের MI6 নাকি এই অস্ত্রগুলো বাংলাদেশের কোনো গোষ্ঠীর জন্য পাঠাচ্ছিল, কিন্তু ভুল করে সেগুলো পুরুলিয়ায় ফেলে দেওয়া হয়। ষড়যন্ত্রের তত্ত্বগুলো তো শুনলাম আমরা, কিন্তু যাদেরকে হাতে নাতে ধরা হয়েছিল তাদের শেষ পর্যন্ত কি হল? গল্পের এই শেষ পর্বটা হয়তো সবচেয়ে বেশি আশ্চর্যজনক,
যা এই রহস্যকে আরও গভীর, আরও জটিল করে তোলে। ভারতীয় আদালতে ওই 6 জনকেই দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তো মনে হতেই পারে যে যাক, অবশেষে বিচার হয়েছে, গল্পটা এখানেই শেষ। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। অবিশ্বাস্য হলেও সত্যি, 2000 সালে অর্থাৎ মাত্র কয়েক বছরের মধ্যেই ওই 5 জন লাটভিয়ান ক্রুকে ক্ষমা করে দেয়া হয়। শোনা যায় এর পিছনে রাশিয়ার অসম্ভব কূটনীতিক চাপ ছিল। আর ঠিক একইভাবে 2004 সালে ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী পিটার ব্লিচকেও ক্ষমা করে ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেয়া হয়। বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্তগুলোর পিছনে বড় বড় দেশের অদৃশ্য হাত কাজ করছিল। আচ্ছা, সেদিন রাতে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার এমন দশা কেন হল? এই প্রশ্নটা উঠলে সরকারের পক্ষ থেকে যে উত্তরটা দেওয়া হয়েছিল সেটা আরও বেশি সন্দেহের জন্ম দেয়। বলা হয়েছিল সেদিন রাতে নাকি ভারতের এয়ার ডিফেন্স রাডার সিস্টেম মেরামতির জন্য বন্ধ ছিল। একবার ভাবুন তো, ঠিক যেদিন এত বড় একটা ঘটনা ঘটছে সেদিনই দেশের পুরো রাডার সিস্টেম একসঙ্গে রক্ষণাবেক্ষণে চলে গেল। এটা কি বিশ্বাসযোগ্য? পুরুলিয়া অস্ত্রবর্ষণের ঘটনাটা শুধু একটা অমীমাংসিত রহস্য নয়, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যখন জাতীয় নিরাপত্তা আর আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন ওঠে তখন সত্যিটা প্রায়শই ক্ষমতার দাবার চালে কোথায় যেন হারিয়ে যায়। প্রশ্নটা শুধু এটাই নয় যে অস্ত্রগুলো কে ফেলেছিল। আসল প্রশ্ন হল, এই ঘটনার পেছনের সত্যিটা কি আদৌ কখনো সামনে আনার জন্য ছিল?